নমস্কার। সকলকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানিয়ে, সকলের আশীর্বাদ নিয়ে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান বাস্তব বিশ্লেষণে মহাভারত। এর আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে হস্তিনার সম্পত্তি ভাগ হয়ে সেখানে পাণ্ডু রাজা হয়েছিলেন এবং তার মন্ত্রী হয়েছিলেন মহামতি বিদুর, মহাজ্ঞানী বিদুর মন্ত্রী হয়েছিলেন। তো আজ আমরা দেখব পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। পাণ্ডু যখন রাজা হলেন, রাজত্ব চালাতে শুরু করলেন, সেই সময় দেবব্রত ভীষ্ম, গঙ্গাপুত্র দেবব্রত ভীষ্ম, তিনি এখনো পর্যন্ত অভিভাবক হিসেবে আছেন। তার মনের মধ্যে দুটো ঘটনা প্রবাহ চলতে শুরু করেছে। কি সেই ঘটনা? এক হচ্ছে, পুত্রেরা বিবাহযোগ্যা হয়েছেন, তাদের বিবাহ দিতে হবে। দীর্ঘদিন ধরে হস্তিনার রাজপ্রাসাদ উত্তরাধিকার শূন্য আছে, তাই তিনি চাইছিলেন এমন কোনো বিবাহ ও ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুকে এমনভাবে বিবাহ দিতে যাতে করে ভবিষ্যতে উত্তরাধিকার নিয়ে আর দুশ্চিন্তায় না পড়তে হয়। এছাড়াও তৎকালীন যুগে সপ্তাঙ্গ রাষ্ট্রনীতির অন্যতম যে নীতি মিত্রতা, সেই মিত্রতা স্থাপন করে এমন জায়গায় তাদের বিবাহ দিতে যাতে করে হস্তিনার শক্তি সমৃদ্ধি কিছুটা বৃদ্ধি পায়। ভীষ্মর কাছে সম্ভবত খবর ছিল দুটি কন্যা সম্পর্কে। এক, গান্ধার দেশের রাজকন্যা গান্ধারী, যার সঙ্গে পরবর্তীতে ধৃতরাষ্ট্রের বিবাহ সম্পন্ন হয়েছিল, আমরা সেই বিষয়ে পরে আলোচনা করব। অপরদিকে কুন্তিভোজের পালিতা কন্যা কুন্তি। এই কুন্তিভোজের পালিতা কন্যা কুন্তির সঙ্গে পাণ্ডুর বিবাহ সম্পন্ন হয়েছিল মূলত রাজনৈতিক এবং ভবিষ্যতের কথা চিন্তা করে। ভীষ্মদেব সম্ভবত কুন্তির একটি বিশেষ গুণের কথা তার দূত মারফত জানতে পেরেছিলেন, যে কারণে তিনি কুন্তির সঙ্গে পাণ্ডুর বিবাহ দিতে আগ্রহী হয়ে উঠেছিলেন। এছাড়াও রাজনৈতিক সম্পর্ক ছিল যে কুন্তির সঙ্গে যদি পাণ্ডুর বিবাহ সম্পন্ন হয় তবে হস্তিনার সঙ্গে কুন্তিভোজের সম্পর্ক এবং যাদবদের সম্পর্ক মধুর হবে, তাতে হস্তিনার শক্তি বৃদ্ধি পাবে। এবারে আসি এই রাজনৈতিক বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। কুন্তি ছিলেন মথুরার সুরসেনের কন্যা। সুরসেনের বাবা ছিলেন দেবমীর যদুরাজ। এই যদুবংশে একটা অভিশাপ ছিল, আগেই বলেছি যে তারা কখনো রাজা হতে পারবে না। সেই যদু যৌবন ধান দিতে অস্বীকার করেছিলেন তার পিতাকে, তাই তার উপরে অভিশাপ ছিল যে তারা কখনো, তাদের বংশের কেউ কখনো রাজা হতে পারবে না। তাদের মধ্যে বিশ বা জনপদ বিশের হিসেবে তারা ছিল। তো এই সুরসেনের ছিল 10 পুত্র এবং 5 কন্যা। এই 5 কন্যার মধ্যে কুন্তি এবং সুতশ্রবা, দুটি কন্যা সম্পর্কে আমরা বিশেষভাবে জানতে পারি। সুতশ্রবা বিবাহ হয়েছিল চেদি দেশের সঙ্গে, পরবর্তীকালে তাদের সন্তান হয় শিশুপাল, যা মহাভারতের একটা বিশেষ ভূমিকা নিয়েছিল। এবং আর এক কন্যা ছিলেন কুন্তি। এই কুন্তি, এই সুরসেন তার বাল্যবন্ধু কুন্তিভোজ, রাজা কুন্তিভোজকে ছোটোবেলায় দান করে দিয়েছিলেন, মূলত নিজেদের মধ্যে বন্ধুত্ব অটুট রাখার জন্যে এবং জরাসন্ধর বিরোধী শক্তিগুলোকে একত্রিত করবার জন্যে, এই মিত্রতা শক্তিশালী করার জন্যে তিনি সুরসেন কুন্তিকে কুন্তিভোজের কাছে দান করে দেন। এ ব্যাপারে কুন্তির যথেষ্ট ক্ষোভ ছিল, পরবর্তীতে আমরা দেখেছি। কুন্তি নিজেই একসময় বলেছিলেন পরবর্তীতে যে আমার এই দুর্দশার জন্য আমি দুর্যোধনদের দায়ী করি না, আমি দায়ী করি আমার জৈবিক পিতা সুরসেনকে। যাই হোক, সেটা পরবর্তী বিষয়। এই কুন্তিভোজের পালিতা কন্যা, তিনি রাজা কুন্তিভোজ কুন্তিকে দিয়েছিলেন অতিথি সেবার দায়িত্ব। জরাসন্ধ বিরোধী সমস্ত যারা আসতেন অতিথি হিসেবে কুন্তিভোজের রাজ্যে, তাদেরকে তিনি সেবা করতেন। এই কুন্তির আর এক নাম ছিল পিথা, যার অর্থ বিক্ষিপ্ত, অবয়ব বা বিক্ষেপ। কুন্ত হচ্ছে যা থেকে অন্ত হয়,
এই কুন্ত পরশুরাম এক সময় যখন ক্ষত্রিয় নিধন করেছিলেন, তখন এই কুন্তী দেশে সবাইকে ক্ষত্রিয়দের সব নিধন করে দিয়েছিলেন। এখন বর্তমানে যাদের দেখা যাচ্ছে এরা সবাই শঙ্কর জাতি। কুন্তীর পিতা ছিলেন, জৈবিক পিতা ছিলেন সুরসেন। সুরসেন এসেছে সুর ধাতু থেকে। সুর ধাতুর অর্থ হচ্ছে হিংসা, বা আর একটা অর্থ হচ্ছে স্তম্ভ বা জরি ভাব। এই কুন্তীভোজের দেশে এক সময় খবর হলো যে মহারিষি দুর্বাসা মুনি অতিথি হিসেবে আসবেন এবং তিনি কিছুদিন এই রাজ্যে অতিথি হিসেবে থাকবেন। সকলেই তো দুশ্চিন্তায় পড়ে গেলেন। মহারিষি দুর্বাসা সম্পর্কে সকলেই অবগত আছেন। দুর্বাসা ছিলেন সূর্যবংশীয় রাজনীতির বিশেষ অংশ। তিনি নিজেই ছিলেন শক্তির আধার। তিনি অন্যের শক্তির উপরে নির্ভর করতেন না, তার নিজস্ব শক্তির উপরেই তার বিশেষ আস্থা ছিল। তার রাজনীতি বিশেষভাবে তিনি ছিলেন একজন রাজনীতিবিদ। তিনি ছিলেন সূর্যবংশীয় রাজনীতির তে বিশ্বাসী এবং সম্পত্তির যৌথ মালিকানায় বিশ্বাসী। দুর্বাসা তার মুখে সবসময় অভিশাপ লেগে থাকত। তার অভিশাপেই শকুন্তলাকে তার স্বামী ভুলে গেছিলেন। তার অভিশাপেই শ্রীকৃষ্ণের পদযুগল সুরক্ষিত ছিল না। শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণীকে রথের চাকার সঙ্গে বেঁধে বেত্রাঘাত করার আদেশ দিয়েছিলেন। এবং যেহেতু শ্রীকৃষ্ণের পদযুগল সুরক্ষিত ছিল না, পরবর্তীকালে আমরা দেখেছি শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল এই পায়ের কারণে। এহেন দুর্বাসা মুনিকে অবহেলা করার বা খাটো করে দেখার কোনো অবকাশ নেই। দুর্বাসা শব্দের অর্থ ঋগ্বেদে পাওয়া যায় মন্দ বস্ত্রযুক্ত। বস্ত্র এসেছে বস ধাতু থেকে, যার অর্থ আচ্ছাদন বা পরিচ্ছদ। দুর্বাসার জন্ম শিবের অংশ থেকে। দুর্বাসার শিবের অংশ আরও একজন জন্ম আছেন, তিনি হচ্ছেন বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির পৌত্রের পুত্র। বৃহস্পতির পুত্র ভরদ্বাজের পুত্র গুরু দ্রোণাচার্য এবং তার পুত্র অশ্বত্থামা, তিনিও শিবের অংশ। দুর্যোধনকেও অনেকে শিবের অংশ হিসেবে বলা হয়। যাই হোক, তো এই দুর্বাসা মুনির তার যদি সেবার কোনো রকম ভুল ত্রুটি হয়, তবে তার অভিশাপে গোটা রাজ্য ধ্বংস হয়ে যাবে মুহূর্তের মধ্যে। এই দুর্বাসা মুনির সেবার দায়িত্ব রাজা কুন্তীভোজ দুর্বাসা মুনির সেবার দায়িত্ব দিলেন তার পালিতা কন্যা কুন্তীকে। আগেই বলেছি কুন্তীর ক্ষোভ ছিল, এই যেহেতু তার জৈবিক পিতা তার কুন্তীভোজের কাছে তাকে দান করেছিল, তার মনে একটা ক্ষোভ ছিল। তার উপরে এই রকম অভিশাপ সর্বস্ব, যার মুখে সবসময় অভিশাপ লেগে থাকে, তার সেবার দায়িত্ব কুন্তীর ওপর দেওয়ায় কুন্তী আরও বেশি অসন্তুষ্ট হয়েছিলেন। কুন্তী পরবর্তীতে এক সময় আক্ষেপ করে বলেছিলেন, দুর্বাসা আমার সঙ্গে যা ব্যবহার করেছে তা মুখে বলে প্রকাশ করা যাবে না। যাই হোক, দীর্ঘদিন সেবা যত্নের পরে দুর্বাসা মুনি সন্তুষ্ট হলেন। তিনি কুন্তীকে ডেকে বললেন, কন্যা, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, প্রসন্ন হয়েছি, বলো তুমি বর চাও। কুন্তী জানালেন, হে মহারিষি, আপনি আমার সেবায় সন্তুষ্ট হয়েছেন, প্রসন্ন হয়েছেন, পিতা সন্তুষ্ট হয়েছে, পিতা প্রসন্ন হয়েছেন, আমার আর কিছুই চাই না। দুর্বাসা মুনি জানালেন, না, তবুও তুমি একটি বর চেয়ে নাও, আমি তোমাকে একটি বর দিচ্ছি। সকামভাবে অথবা নিষ্কামভাবে তুমি যে দেবতার শরণ নেবে, সেই দেবতা তৎক্ষণাৎ তোমার কাছে এসে বাধা পড়ে থাকবে এবং তোমার ইচ্ছা পূর্ণ করবেন। আবার বলছি, সকামভাবে অথবা নিষ্কামভাবে। কাম শব্দটা কিন্তু সবসময় যৌনতা নয়, তার অর্থ অনেক বৃহৎ। এই সকাম অথবা নিষ্কামভাবে যে দেবতার তুমি শরণ নেবে, সেই দেবতা তোমার কাছে তৎক্ষণাৎ এসে বাধা পড়ে থাকবে এবং তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবে। এই বর দিয়ে মন্দ বস্ত্র যার, সেই ঋষি দুর্বাসা বিদায় নিলেন। দুর্বাসা জানতেন সদ্য যৌবন প্রাপ্ত, কৈশোর উত্তীর্ণ যৌবন প্রাপ্ত কুন্তী এই বরের অবশ্যই প্রয়োগ করে দেখবেন, পরীক্ষা করে দেখবেন এবং
তিনি যে সূর্যকেই ডাকবেন এ বিষয়েও দুর্বাসা তার নিজস্ব যে ক্ষমতা, ভবিষ্যৎ দেখার ক্ষমতা, সাইকোলজির বিচার করার ক্ষমতা, মনস্তত্ত্ব বিচার করার ক্ষমতা, সেই ক্ষমতার মাধ্যমে তিনি জানতেন। দুর্বাসা চলে গেছেন, ক্লান্ত কুন্তী তার নিজের নরম বিছানায় শুয়ে আছে। সকালের মিষ্টি রোদ তার গায়ে আলগাভাবে এসে পড়েছে। হঠাৎ করেই দুর্বাসার কথা তার মনে পড়ে গেল, দুর্বাসার বরের কথা তার মনে পড়ে গেল। অনেকটা কৌতূহলী হয়ে, কিছুটা পরীক্ষা করার জন্যে কুন্তী সূর্যদেবকে স্মরণ করলেন। তৎক্ষণাৎ সূর্যদেব এসে হাজির হলেন। সৌরজগতের অধিপতি সূর্য, সূর্য বলতে শুধুমাত্র একটি অগ্নিপিণ্ড নয়, তিনি সৌরজগতের অধিপতিও বটে। তৎক্ষণাৎ এসে হাজির হলেন, দীপ্ত চেহারা সেই কুন্তীর কাছে এসে হাজির হলেন। কুন্তী কিছুটা লজ্জাবোধ করলেন, শঙ্কিত হলেন, সংকুচিত হলেন, সূর্যদেবকে চলে যেতে বললেন। সূর্যদেব রাজি হলেন না। তিনি জানালেন, হে এ কন্যা, তুমি আমাকে স্মরণ করেছ, আমি এসেছি, আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করেই তবে ফিরব, তা না হলে সূর্যলোকে, দেবলোকে, স্বর্গলোকে আমার অপমান হবে। কিন্তু কুন্তী জানালেন তিনি সতী থাকতে চান। সূর্যদেব তাতেই রাজি হলেন, বললেন তুমি সতী থাকবে, তোমার সতীত্ব হরণ হবে না, এই মতো অবস্থায় তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সদ্য যৌবন প্রাপ্ত কৈশোর উত্তীর্ণ কুন্তী কৌতূহল বসে এবং একটা তীব্র চাপা আকাঙ্ক্ষার কারণে সূর্যের কথায় সায় দিলেন। তাদের সমস্ত রকম মিলন হলো। সম্মিলনের ফলে কিছুদিন পরে কুন্তীর গর্ভে সন্তান আসে এবং সেই সন্তান ধাত্রীর সাহায্যে সন্তান জন্মগ্রহণ করে। সন্তানের নাম রাখা হলো সোনার ছেলে বিশ্বসেন। সেই বিশ্বসেনকে একটি বাক্সের মধ্যে রেখে তার বাড়ির পাশে অশ্ব নদীতে ভাসিয়ে দেওয়া হলো। সেই সোনার ছেলে ভাসতে ভাসতে প্রথমে অশ্ব নদী, এরপরে চর্মোন্নতি নদী, সেখান থেকে যমুনা, তারপরে গঙ্গায় চলে আসলেন। নদীগুলোর নাম এখানে লক্ষণীয়। প্রথমে অশ্ব নদী, এরপরে চর্মোন্নতি নদী, তারপরে যমুনা, তারপরে গঙ্গা। অশ্ব কি? সূর্যের সপ্তাশ্বের এক অংশ, যার মধ্যে তেজে পরিপূর্ণ, যে পথ দেখায়, পথ ব্যক্ত করে। চর্মোন্নতি নদী গোরক্তের নদী। রাজা রন্তিদেব তার যে যজ্ঞ হয়েছিল, সেই যজ্ঞে যে প্রচুর গরুর রক্ত, সেই রক্ত থেকে সৃষ্ট নদী চর্মোন্নতি নদী। যমুনা, যমুনার কালো জল, কালো জলের নদী। কালো যমুনা এসেছে আগেই বলেছি যম ধাতু থেকে, যার অর্থ নিবৃত্তা। যমুনা নিজেও গঙ্গায় নিবৃত্তা। সেখান থেকে আসলো গঙ্গা, শুদ্ধ প্রবাহিনী, স্বচ্ছ প্রবাহিনী, পতিত পাবনী গঙ্গা। প্রথমে আলো, আলো থেকে কালো নর্দমা, সেই আলো থেকে দুর্গন্ধ, সেখান থেকে কালো, এবং কালো থেকে সাদা। এই ছিল সেই সোনার ছেলের গতিপথ। গঙ্গায় ভাসতে ভাসতে তিনি চলে আসলো, সেই সোনার ছেলে এসে পৌঁছালো চম্পানগরীতে। চম্পানগরী ছিল হস্তিনারই একটি অংশ, অঙ্গদেশের অংশ। তার নাম হলো কর্ণ। কর্ণ কি? ত্রিকোণাদি ক্ষেত্রে কোটি ও ভুজের যে সংযোগ রেখা, বৃত্তের ব্যাস বা সূর্যের শতককেও কর্ণ বলা হয়। সেই কর্ণের হাতে, কর্ণকে জল থেকে উদ্ধার করলেন অধিরথ। অধিরথ ছিলেন রাজা ধৃতরাষ্ট্রের বন্ধু, সখা। তার নতুন মায়ের নাম রাধা। সে পালিত হতে লাগলো হস্তিনারই একটি অংশ চম্পানগরীতে, যে হস্তিনায় কিছুদিন পরেই তার মাতা কুন্তী বধূ হিসেবে এসে হাজির হবে। যাই হোক, এখানে কর্ণ বড় হতে লাগলো। কর্ণ ছিল সূর্য বংশের সূর্যের অংশ। তিনি সম্পত্তির যৌথ মালিকানায় বিশ্বাসী। জীবনের শেষ দিন পর্যন্ত সম্পত্তির যৌথ মালিকানার জন্য তিনি লড়াই করে গেছেন। 5খানি গ্রাম একটি
এক ব্যক্তি মালিকানায় চলে যাবে, এটাও তিনি মেনে নিতে পারেননি। তাকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন শিবের অপর দুই অংশ, অশ্বত্থামা এবং দুর্যোধন। অপরদিকে এই কুন্তির সঙ্গে পাণ্ডুর বিবাহ, আমাদের ধারণা যে এই যে কোনো দেবতাকে স্মরণ করা এবং সেখান থেকে সন্তান লাভ করা, এই ঘটনা ভীষ্মদেব কোনো দূত মারফত জানতেন। কারণ আমরা পরবর্তীতে শান্তি পর্বের এক জায়গায় দেখতে পাচ্ছি যে ভীষ্মদেব কর্ণের এই জন্মরহস্যের কথা কিন্তু আগে থেকেই জানতেন। আগেই বলেছি, সিংহাসনে বসা উত্তরাধিকার নিয়ে ভীষ্মদেবের মনে এতদিন ধরে যে তোলপাড় চলেছে, উদ্বিগ্ন ছিলেন, আর তিনি সেই পথে হাঁটতে চাইছেন না। তিনি চাইছেন এবার এই উত্তরাধিকারের সমস্যা যেন সমাধান হয়। তাই পাণ্ডুর যেহেতু জন্মদোষ ছিল, তার পক্ষে সন্তান উৎপাদন করা সম্ভব ছিল না, এটা ভীষ্মদেব জানতেন, বুঝতে পেরেছিলেন। এই কারণে তিনি পাণ্ডুর সঙ্গে কুন্তির বিবাহের জন্য আগ্রহী উঠেছিলেন, যাতে করে ভবিষ্যতে সন্তানজনিত কোনো সমস্যা না হয়। যাই হোক, পাণ্ডুর সঙ্গে কুন্তির বিবাহ সম্পন্ন হলো। কুন্তিভোজ এবং যাদবরা হস্তিনার সঙ্গে বন্ধুত্ব সম্পন্ন হলো, যার ফলে হস্তিনার কিছুটা শক্তি বাড়ল। পাণ্ডু নিজেকে আরও বেশি শক্তিমান মনে করলেন। ভীষ্মদেব জানেন যে এই শক্তি যথেষ্ট নয়। পশ্চিম ভারতের একটি রাজ্য আছে মদ্রদেশ। এই মদ্রদেশ সংস্কৃতির দিক থেকে, শিক্ষার দিক থেকে হস্তিনার থেকে একটু পিছিয়ে আছে, কিন্তু শক্তির দিক থেকে, সামর্থ্যের দিক থেকে, সেনার দিক থেকে, রাজ ঐশ্বর্যের দিক থেকে হস্তিনার থেকে অনেকটা এগিয়ে। বলা ভালো, মদ্রদেশের রাজার সঙ্গে যুদ্ধ করে টেক্কা দেওয়ার ক্ষমতা তৎকালীন সময়ে কোনো রাজা ছিল না। কিন্তু ওই যে বললাম, সংস্কৃতির দিক থেকে তারা পিছিয়ে আছে। এখন এটা কে ঠিক করে দেবে যে সংস্কৃতির থেকে তারা পিছিয়ে আছে? এটা মহাভারতকার নিজেই ঠিক করে দিচ্ছেন যে সংস্কৃতির থেকে, সভ্যতার দিক থেকে তারা একটু পিছিয়ে আছে। সেখানে নাকি মানুষজন উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, তারা রমণের রাস্তাঘাটে দাঁড়িয়ে যৌনতা সম্পন্ন করে, এমনকি রমণের সময়ও তারা গোপনীয়তা অবলম্বন করে না। এহেন মদ্রদেশের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করার জন্যে ভীষ্মদেব আগ্রহী হয়ে উঠলেন। শোনা যায় একসময় পাণ্ডুর সঙ্গে এই মদ্রদেশের রাজা শল্য রাস্তায় সাক্ষাৎ হয়, তাদের মধ্যে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এই সময় শল্যদেব পাণ্ডুকে জানান যে হয় তুমি আমার সঙ্গে যুদ্ধ করো, অথবা আমার যে ভগিনী আছে তাকে বিবাহ করো। বলা ভালো, তার এই ভগিনী ছিলেন শল্যদেশের সেনাপতি, সে হচ্ছে মাদ্রী। মাদ্রী ছিলেন অসাধারণ যোদ্ধা, সেই সঙ্গে অসাধারণ সুন্দরী রূপবতী। এই সুন্দরী মাদ্রীর এই সৌন্দর্যে রূপে মুগ্ধ হন পাণ্ডু। তিনি বিবাহের জন্য ভীষ্মদেবের কাছে অনুমতি চেয়ে পাঠান। ভীষ্মদেব তো আগে থেকেই রাজনৈতিক কারণে বিবাহের মদ্রদেশের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করতেই চাইছিলেন, কাজেই এহেন সম্পর্কে তার কোনো আপত্তি থাকার কথা নয়। যেহেতু তার আপত্তি থাকার কথা নয়, ভীষ্মদেব এই দূত মারফত শল্য দেশে পাণ্ডুর সঙ্গে মাদ্রীর বিবাহের প্রস্তাব দিয়ে পাঠালেন। শল্যরাজ জানালেন মাদ্রীর সঙ্গে পাণ্ডুর বিবাহ দিতে তাদের কোনো সমস্যা, আপত্তি নেই, কিন্তু তাদের একটি কুলধর্ম আছে। সেই কুলধর্ম অনুযায়ী প্রচুর কন্যাপণ দিয়ে কন্যাকে বিবাহ সম্পন্ন করতে হবে। তার হস্তিনা যদি কন্যাপণ দিতে রাজি থাকেন, তাহলে এই বিবাহ দিতে তাদের কোনো আপত্তি নেই। কুলধর্ম হচ্ছে পিতৃ পিতামহের আচরিত ধর্ম। জাতি ধর্ম এবং কুলধর্ম দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। জাতি ধর্ম হচ্ছে বর্ণাশ্রমিক ধর্ম, যা বংশ পরস্পরে সমস্ত রাজ্য দেশ জুড়ে চলে আসছে, এবং কুলধর্ম হচ্ছে নিজের পরিবারের, নিজের কুলের অপরিত্যাজ্য পারিবারিক ধর্ম। ভীষ্মদেব এই বিবাহ দিতে রাজি হলেন। তিনি পাণ্ডুর সঙ্গে মাদ্রীর বিবাহ সম্পন্ন হলো। এই বিবাহের ফলে পাণ্ডু নিজেকে অনেক বেশি শক্তিমান ভাবতে শুরু করলেন। কিছুদিন পরেই তিনি দিগ্বিজয়ে বের হলেন। দিগ্বিজয়ে বের হয়ে অনেক রাজ্য জয় করে
তিনি ফিরে আসলেন, কিন্তু দেখা গেল যে দিগ্বিজয়ে বেরিয়ে পাণ্ডু যে খুব বেশি সফল হয়েছেন তা কিন্তু নয়, বরং তিনি আরও বেশি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, দুর্বল হয়ে পড়েছেন। কুন্তী, ভোজ এবং মদ্রদেশের সাহায্য তিনি খুব বেশি পাননি। দিগ্বিজয়ে বেরিয়ে দশান্য, মগধ, মিথিলা, কাশী, সুম্য, পুণ্ড্র এই সমস্ত রাজ্য জয় করতে তাকে বেশ বেগ পেতে হয়েছে। এবং যেহেতু তিনি এদের সান্নিধ্য খুব বেশি পাননি, সাহায্য, এই কারণে পাণ্ডু এক প্রকারের রাজধর্মের প্রতি বিরক্ত হয়ে বনে যেতে চাইলেন। তিনি প্রথমে ভেবেছিলেন বানপ্রস্থে যাবেন, কিন্তু পরে ভাবলেন সে সময় তার এখনও আসেনি। তার দুই স্ত্রী, তাদের গর্ভে সন্তান এখনও আসেনি। তখন তিনি বনে শিকার করতে, মৃগয়া করতে গেলেন। শুরুতে তিনি দুই স্ত্রীকে নিয়ে যাওয়ার পক্ষপাতিত্ব ছিলেন না, কিন্তু পরবর্তীকালে দুই স্ত্রী, তাদের সঙ্গে বিশেষত কুন্তী পাণ্ডুকে বোঝান যে বনে গিয়ে তারা কুন্তী কিন্তু জানতেন যে পাণ্ডুরই সমস্যা সন্তান না হওয়ার কারণে, কারণ তার কোনো সমস্যা নেই, যেহেতু তার পূর্বে সন্তান আছে, এটা একমাত্র কুন্তীই জানতেন। তাই তিনি পাণ্ডুকে বোঝালেন যে বনে গিয়ে আমরা সন্তান উৎপন্ন করতে পারি, নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে, নিয়োগ প্রথার মাধ্যমে সন্তান উৎপন্ন করা সম্ভব। এই কারণে পাণ্ডু দুই স্ত্রীকে নিয়ে বনে গেলেন। বনে গিয়ে তারা কখনো গাছের তলায়, কখনো পাহাড়ের আড়ালে তারা বাস করতে শুরু করলেন, এবং পাণ্ডু তখন মনে মনে ভাবতে শুরু করলেন কীভাবে সন্তান উৎপন্ন করা যায় নিয়োগ প্রথার মাধ্যমে, কোনো মুনি ঋষির মাধ্যমে বা দেবতার মাধ্যমে সন্তান উৎপন্ন করা সম্ভব হয়, এইটা ভাবতে শুরু করলেন। এরপরে সেখানে কিমিন্নম মুনি নামে একজন মুনিকে সঙ্গে একটা সমস্যায় পাণ্ডু জড়িয়ে পড়েন, সেই বিষয়ে আমরা পরে আসব। অপরদিকে এই সময় একটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে যে পাণ্ডু বনে আছেন, কিন্তু সেখানে হস্তিনায় যেহেতু ধৃতরাষ্ট্রকে সাময়িকভাবে সিংহাসনে বসানো হয়েছে, হস্তিনার থেকে ধৃতরাষ্ট্র কিন্তু নিয়মিত তাদের প্রয়োজনীয় আহারাদি এবং অন্যান্য রসদ সরবরাহ করে যাচ্ছেন। এর থেকে বোঝা যায় যে নিবৃত্তি মার্গের থেকে, ত্যাগের থেকে পাণ্ডু কিন্তু বনে যাননি, তার মধ্যে তখনও কিন্তু ভোগের লিপ্সা আছে। অপরদিকে হস্তিনার রাজপ্রাসাদে সিংহাসনে বসেছেন ধৃতরাষ্ট্র। হস্তিনায় শুরু হয়েছে একটা নতুন অধ্যায়। রাজা, রাজকোষ, আমত্ত নিয়ে হস্তিনার একটা নতুন রাজতন্ত্র শুরু করেছেন ধৃতরাষ্ট্র, যে রাজতন্ত্র সম্পূর্ণরূপে প্রজাদের সুখের কথা ভেবে, প্রজাদের সুখ, শান্তি, আনন্দর কথা ভেবে। এই রাজতন্ত্র সম্পর্কে বুঝতে গেলে আমাদের সপ্তাঙ্গ রাষ্ট্রনীতি এবং রাজা সৃষ্টির ইতিহাস সম্পর্কে একটু জানা দরকার। মহাভারতের এই অংশে এসে আমরা দেখছি এখানে কিন্তু হস্তিনার ধৃতরাষ্ট্রের যে রাজ্য চালানোর যে ভূমিকা, সেই ভূমিকা সম্পর্কে আমরা একটু তথ্য পাচ্ছি, কিন্তু একটা আদর্শ রাজা কেমন হওয়া উচিত, রাজতন্ত্র কিভাবে আসলো, এটা বিস্তারিত আলোচনা আছে শান্তি পর্বে। এই শান্তি পর্বের দিকে আমাদের একটু নজর দিতে হবে। শান্তি পর্বে যখন ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে আছেন, যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন যে এই যে রাজা রাজা শোনা যায়, রাজা জিনিসটা কি? রাজা শব্দটি এসেছে রঞ্জ ধাতু থেকে। রঞ্জ শব্দের অর্থ হচ্ছে মনোরঞ্জন করা, অর্থাৎ যে প্রজাদেরকে মনোরঞ্জন করতে পারবে, প্রজাদেরকে সুখে শান্তিতে রাখতে পারবে, সেই হচ্ছে আদর্শ রাজা। তো যুধিষ্ঠির যখন জিজ্ঞেস করছেন ভীষ্মদেবকে যে রাজা শোনা যায়, এই রাজা কিভাবে আসলো, কি? ভীষ্মদেব বলছেন, শোনো, আমাদের শান্তি পর্বের এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করা দরকার, না হলে আমরা বুঝতে পারবো না এই বিষয়টা। তো ভীষ্মদেব বলছেন, শোনো, রাজত্ব কী জিনিস সেটা জানতে গেলে আগে আমাদের জানতে হবে রাজা সৃষ্টির উৎস কী, রাজ্য কী, এটা আগে আমাদের জানা দরকার।
আজকে যে এই যে রাজতন্ত্র দেখা যাচ্ছে, রাজা, রাজপ্রাসাদ, প্রজা, আমত্ত, সপ্তাঙ্গ রাষ্ট্রনীতি যে নীতি, এগুলো কিন্তু শুরুতে এরকম ছিল না। আমরা দেখছি বারবারই বলা হচ্ছে সত্যযুগের একটা কথা। সত্যযুগে সব কিছু ভালো ছিল, সেখানে একটা সিস্টেম ছিল, মানুষ নিজের মতো করে চলতো, সেখানে কোনো অপরাধ ছিল না, কোনো অভাব ছিল না, চুরি ছাঁচড়ামি ছিল না, খুন খারাপি ছিল না, সব কিছু ভালো ছিল। কিন্তু সেই সঙ্গে আরও একটা জিনিস বোঝার বিষয়, সত্যযুগে কিন্তু মানুষের কোনো বাড়ি ঘর ছিল না, মানুষের মনে কোনো লোভ ছিল না। মানুষ বাস করত গাছের ডালে, পর্বতের প্রান্তে, বন্য ফলমূল খেত, বন্য পশু শিকার করে খেত। মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করলো এবং এই যে যাযাবরের জীবন, এক স্থান থেকে যখন খাবার সংকলন কম হয়ে যাচ্ছে, খাবারের পরিমাণ কম হয়ে যাচ্ছে, তখন এই যাযাবরের জীবন, অন্য জায়গায় গিয়ে আবার মানুষের বসতি স্থাপন করতে হচ্ছে খাবারের সন্ধানে। এই যাযাবরের জীবন মানুষের কাছে একসময় একঘেয়েমি হয়ে উঠল, বিরক্তিকর হয়ে উঠল। যখন মানুষের তুলনায়, মানুষের সংখ্যার তুলনায় জল, জমি, খাবার অপ্রতুল হয়ে পড়ল, তখন মানুষের কৃষিকাজ করতে শুরু করলো। এখন কৃষিকাজ আজকে এক জায়গায় অন্য জায়গায় পরদিন তো আর করা সম্ভব নয়। তখন মানুষ বাড়িঘর করতে শুরু করলো, বিলাসী জীবনযাপন শুরু হলো, মানুষের মধ্যে শুরু হলো লোভ। এইখান থেকেই এই রাজার উৎপত্তি। এইখান থেকে মানুষের জন্য এক গোষ্ঠীর সঙ্গে আর এক গোষ্ঠীর সংঘর্ষ, এক গোষ্ঠীর সঙ্গে ওই খাবার, জায়গা, জমি, জল এবং নারী, এই নিয়ে যখন গোষ্ঠীতে গোষ্ঠীতে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ল, গোষ্ঠীর মধ্যে একজন নেতা তৈরি হলো, সেখান থেকেই এই রাজার সৃষ্টি। শুরুতে আমরা জানি পৃথিবীর প্রথম রাজা, জগতের প্রথম রাজা মনু। কিন্তু জগতের প্রথম রাজা মনু বা পৃথু। এই মনু বা পৃথু প্রথম রাজা হলেও তার আগে কিন্তু আরও একজন রাজা ছিলেন। বারবার বলছি, তিনি রাজা ছিলেন, কিন্তু তাকে রাজা বলে স্বীকৃত দেয়া হচ্ছে না। তিনি হচ্ছেন বিন রাজা। এই বিন ছিল একজন অত্যাচারী শাসক। তিনি প্রজাদেরকে সবসময় প্রজা পীড়নে লিপ্ত থাকতেন, ভোগ বিলাসিতায় লিপ্ত থাকতেন, প্রজাদেরকে মানুষ বলে মানতে স্বীকার করতেন না। এই বিনের অত্যাচারে যখন সবাই অতিষ্ঠ হয়ে পড়ল, তখন কয়েকজন সাধু সন্ন্যাসী এসে বিনকে জানালেন, বিন, তুমি তোমার এই অত্যাচার বন্ধ করো, তা নাহলে কিন্তু আমরা তোমাকে কঠোর শাস্তি দেব, ঈশ্বর তোমাকে কঠোর শাস্তি দেবে। বিন জানালেন, তিনি ঈশ্বর, তিনি সর্বশক্তিমান, তাকে শাস্তি দেবার ক্ষমতা কারোর নেই। ঋষিরা তখন তার মন্ত্রপ্রত কুশের আঘাতে বিনকে হত্যা করলেন এবং বিনকে হত্যা করে বিনের দক্ষিণ বাহু মন্থন করে জগতে প্রথম রাজার সৃষ্টি করলেন মনু বা পৃথু। এইখানে একটা বিষয় লক্ষণীয়, বিনের দক্ষিণ বাহু মন্থন করে, দক্ষিণ অর্থাৎ অনুকূল, সমাজের অনুকূল, সমাজের যেটা অনুকূল, সমাজের পক্ষে যেটা ভালো, সমাজের পক্ষে যেটা সুস্থ মঙ্গলদায়ক, সেই রকম পরিস্থিতির থেকে মন্থন করে অর্থাৎ খুঁজে পেতে পৃথিবীর প্রথম রাজা, জগতের প্রথম রাজা সৃষ্টি হলেন মনু বা পৃথু। এই মনু বা পৃথুর রাজতন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা আছে। এই বিষয়ে আমরা পরের দিন বিস্তারিত আলোচনা করব।